আহিয়ানের কথা শুনে বন্ধুরা সকলে বেশ চিন্তিত হয়ে পড়ল। রিহান বারবার আয়ানকে বোঝানোর চেষ্টা করলো ওর বাড়িতে যেতে, কিন্তু ছেলেটা কিছুতেই রাজি হলো না। মিনিট দুয়েক পর আচমকা আহিয়ানকে বলল, চল আমার সাথে। আহিয়ান বিরক্ত হয়ে পড়ল, তোকে আর কতবার বলবো আমি কারো বাড়িতে যাব না? আরে আমার বাড়িতে না। তাহলে? একটা সলিউশন পেয়েছি। রিহানের কথা শুনে সকলেই মনোযোগী দৃষ্টিতে তাকালো। আহিয়ান ভ্রু কুঁচকে বলল, কি সলিউশন? রিহান সিরিয়াস ভঙ্গিতে বলা শুরু করলো, শোন তাহলে, তোরা এখন আমার অফিসে যাবি। সেখানে তো ছোট্ট একটা রেস্টরুম আছে, তোরা জানিস। সেই রেস্টরুমে আপাতত গিয়ে ওঠ। আজকে ছুটির দিন, সারাদিন কোনো কাজ থাকবে না অফিসে। ত্রিধাকে সেখানে রেখে আমরা নয় বাসা খুঁজব। ওর জন্য এখন একটা সেফ জোন দরকার। আর হ্যাঁ, সবাই যার যার ফেসবুকে ভার্সিটির কাছাকাছি কারো বাসায় খালি আছে কিনা পোস্ট করে আপলোড দেয়। এতে অনেক সময় অনলাইন থেকেও দেখে বাড়িওয়ালারা কল দেয়। রেহানের বুদ্ধিটা ওদের সকলেরই বেশ পছন্দ হয়েছে। রেহানের কথা শুনে আহিয়ান বলল, আমি আরও 30 মিনিট আগে পোস্ট করেছি। অবশেষে ওরা রওনা হলো রিহানের অফিসের দিকে। আহিয়ানের বাইকটা নির্জন নিয়ে আসছে। আহিয়ান ও ত্রিধা রিহানের গাড়ির পেছনের সিটে বসে আছে। রিহান ড্রাইভিং সিটে বসে মনোযোগ সহকারে ড্রাইভ করছে। শেষ রাতে নীরবতা কাটিয়ে মহাসড়কের পাশ দিয়ে ওদের গাড়িটা ছুটল গন্তব্যে। আহিয়ান ত্রিধার এক হাত ধরে বসে আছে। মেয়েটা সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তার মাথায় হাজারো চিন্তা। কোথায় তার বাড়ি, কোথায় তার আপনজন। সবাইকে ছেড়ে তারা পাড়ি দিচ্ছে এক অজানা ভবিষ্যতের দিকে। ফজরের আজানের ধ্বনি চারিদিকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। নিস্তব্ধ ভোরের বাতাস খানবাড়িটাকে ধরে রেখেছে। খানবাড়ির কারো চোখে ঘুম নেই, কিন্তু তবুও বাড়িতে যেন রাত কাটছেই না। সারা রাত কেউ ঘুমায়নি। খানবাড়ির বড় লাইটটা এখনো জ্বলছে। সোফার এক কোণে বসে আছে মেঘ। মেঘ বারবার দরজার দিকে তাকাচ্ছে, দেখছে তার ছেলে আহিয়ান ফিরছে কিনা। কিন্তু না, আহিয়ানের ফেরার কোনো নাম নেই। তার পাশেই বন্যা বসে আছে। বন্যা কাচুমাচু হয়ে বসে বসে কাঁদছে। মেঘের পাশে বসে আছে আহিয়া। সে মাকে সান্ত্বনা দিচ্ছে। কান্নার শব্দ যেন আর বের হচ্ছে না, শুধু ভাঙা নিঃশ্বাসের শব্দ আসছে। কাঁদতে কাঁদতে সবাই প্রায় ক্লান্ত হয়ে গিয়েছে। আহিয়া মাঝে মধ্যে ফিসফিসিয়ে মাম্মাকে বলছে, মাম্মাম, তুমি দেখো, ভাইয়া সত্যি ফিরে আসবে। রায় সোফায় বসে আছে আদিবাকে কোলে নিয়ে। ছোট্ট মেয়েটা শেষমেশ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কান্না ভেজা চোখ নিয়ে মাঝে মধ্যে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ড্রয়িং রুমে রাগ করে তানভীর, আদি, মোজাম্মেল খান ও ইকবাল খান মুখ গম্ভীর করে বসে আছে। কেউ কথা বলছে না, শুধু নীরবতা। মাঝে মাঝে দীর্ঘশ্বাসের শব্দ আসছে। রাতের ঘটনাগুলো যেন প্রত্যেকের বুকের ভেতর হাড় হয়ে গেঁথে আছে। মিম, আরিফ এখনও সোফায়, দুজনেই নিশ্চুপ। মিম বারবার ফোনের স্ক্রিন অন করছে, কোনো খবর আছে কিনা দেখার জন্য, কিন্তু স্ক্রিন প্রতিবারই নিরাশ করছে। উপরে নিজের ঘরে বসে আছে আবির। ব্যালকনি দিয়ে ভোরের আলো দেখা যাচ্ছে, অথচ মনে হচ্ছে এই বাড়ির ভোর যেন আর আসবে না। রাতের প্রতিটা মুহূর্ত মাথার ভেতর বারবার ফিরে আসছে। এদিকে আলী আহমদ খানের রুমে চাপা উত্তেজনা। উনি এখনও জ্বরে ভুগছেন। কপালে ভেজা কাপড় বদলে দিচ্ছেন মালিয়া খান। সারা রাত এক মুহূর্তের জন্য স্বামীর পাশ ছাড়েননি। চোখের ক্লান্তি স্পষ্ট, কিন্তু মনটা যেন অন্য কোথাও। নাতি চলে যাওয়ার শূন্যতা। দূর দূরান্ত থেকে আসা অতিথিরা কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছেন। পুরো বাড়ি নিস্তব্ধ হলেও সে নিস্তব্ধতার ভিতরে চাপা কান্না লুকিয়ে রয়েছে। ড্রয়িং রুমের স্পেসে একা বসে আছে ইথান। সামনে আনটাস্ট এক কাপ চা, ঠান্ডা হয়ে গেছে। দুহাত জড়িয়ে বসে আছে সে, চোখ নিভু। মনে হচ্ছে নিজের ভিতরেই হারিয়ে গেছে সে। মাঝে মাঝে দরজার দিকে তাকাচ্ছে, কিন্তু কিছু বলছে না। মসজিদ থেকে ভেসে আসা আজানের শেষ ধ্বনি মিলিয়ে যায়। ভোর হয়ে গেছে, কিন্তু খানবাড়ির মানুষের জন্য এখনও রাত শেষ হয়নি। দেখতে দেখতে সকাল 7টা। আহিয়ান ফ্রেশ হয়ে রুম থেকে এসে দেখল ত্রিধা বিছানার কোণে ভঙ্গিতে বসে হাঁটুতে মাথা গুঁজে আছে। শরীরের কাঁপুনি দেখে বোঝা যাচ্ছে মেয়েটা হয়তো নীরবে কাঁদছে। আহিয়ান চুপচাপ এগিয়ে এসে ওর পাশে বসল। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, তোর কি সকলকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে? তুই চাইলে খানবাড়িতে যেতে পারিস। আমি নিজেই তোকে খানবাড়ির সামনে গিয়ে নামিয়ে দিয়ে আসবো। আয়ানের মুখে এমন কথা শুনে ত্রিধা চট করে মাথা তুলে তাকালো। মাত্র একটা রাতে মেয়েটার মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে। চেহারার সৌন্দর্যে মলিনতা ভর করেছে। আয়ান আবারও কিছু বলতে চাইলে তার আগে আচমকা ত্রিধা আয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে হেঁচকি তুলে কাঁদতে লাগলো। তারপর বলল, আয়ান ভাই, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনি আমাকে যেভাবে রাখবেন, যেখানে রাখবেন সেখানেই থাকবো। আমি সব পরিস্থিতিতে আপনার পাশে থাকতে চাই। আপনি আমাকে নিয়ে একটুও ভাববেন না। ক্যারিয়ারে ফোকাস করুন। আমি আপনার সাফল্য দেখার অপেক্ষায় আছি। দীর্ঘ সময়ের পর আয়ানের ঠোঁটে হাসি ফুটল।
ত্রিধাকে শক্ত করে বুকে জড়িয়ে গম্ভীর একটা চুমু খেল। সে তো এতটুকুই শুনতে চেয়েছিল তার পরিটার থেকে। ত্রিধার বলা কথাগুলোতে আহিয়ান যেন নতুন করে শক্তি ফিরে পেল। তাকে যে অনেক রাস্তা চলতে হবে, জীবনের পথ তো কেবল শুরু। ওর ভাবনার মাঝে দরজায় কারো টোকা পড়ার শব্দ শোনা গেল। ত্রিধা সোজা হয়ে উঠল। আহিয়ান দরজার কাছে গিয়ে আলতো করে জিজ্ঞাসা করল, কে? তখনই দরজার পিছন থেকে শোনা গেল রিহানের কণ্ঠ, আমি, দরজা খোল। আয়ান দরজা খুলতে দেখলেও রিহান নাস্তা হাতে দাঁড়িয়ে আছে, তার পেছনে বাকি বন্ধুরা। রিহান নাস্তা হাতে ধরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি খেয়ে নে, লুকিং ফর এ লাস্ট পোস্ট, মৃদুলকে একজন নক করেছে, হসপিটালের কাছাকাছি লোকেশন। আয়ান গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করল, জায়গার নাম কি? মৃদুল এগিয়ে এসে বলল, আজিমপুর। ও, আমাকেও একজন নক করেছে বক্সিবাজার থেকে। ঠিক আছে, নাস্তা শেষ করে সবাই একসাথে বের হওয়া যাক। হুম। অতঃপর আহিয়ান রিহানের উদ্দেশ্যে বলল, রিহান, তুই এখন বাড়ি যা, এদিকে সকল আপডেট তোকে ফোন দেওয়া হবে, তোর এখন খানবাড়িতে থাকা জরুরি। রিহান নিষেধ করে বলল, আমি এখন কোথাও যাচ্ছি না, তোর থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ আমার বাড়িতে নেই। তাছাড়া বিয়ের আগে তোর বোনের কাছে পৌঁছতে পারলেই হলো, প্রয়োজনে এখান থেকে বিয়ে করতে যাব। আহিয়ান হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলায়, এই পাগলটাকে এখন বললেও কিছু হবে না। কথা ঘুরিয়ে সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, তোরা নাস্তা করেছিস? জবাবে অলোক জানালো, হ্যাঁ, আমরা সবাই নাস্তা করে তোদের জন্য পার্সেল এনেছি। এরপর রিহান তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি করে নাস্তা কর, আমাদের বেরোতে হবে। আয়ান দেরি করল না, দরজা বন্ধ করে ভেতরে চলে গেল। ওকে দেখে ত্রিধা উঠে দাঁড়িয়ে বলল, বাসা পেয়েছেন? আয়ান হাত ধুয়ে ত্রিধার মুখে খাবার তুলে দিতে দিতে বলল, পেয়েছি 2টা, একটু পর দেখতে যাব। ত্রিধা মুখে খাবার না নিয়ে বলল, আমার খিদা নেই। আয়ান শান্ত কণ্ঠে বলল, খেয়ে নাও, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি তো একটু আগে বললে আমার পাশে থাকতে চাও, আমার পাশে থাকতে হলে তো তোমাকেও সুস্থ থাকতে হবে, তাই না? তুমি যদি ঠিকমতো খাবার না খাও তাহলে আমি নিশ্চিন্তে বাইরে কিভাবে যাব? নাহলে তুমি চাও আমি বাইরে গিয়ে টেনশন নিয়ে ঘোরাঘুরি করি? ত্রিধা হয়তো বুঝলো আহিয়ানের কথাগুলো, তাই শান্ত কণ্ঠে বলল, আপনি খাবেন না? আমি খেয়েছি, তুমি খাও। মিথ্যে কথা, আপনি খাননি। কথাটা বলেই ত্রিধা আহিয়ানের মুখের সামনে খাবার তুলে ধরল। আহিয়ানের সত্যি আজকে কিছু বলার নেই, তার গলা ভেঙে আসছে। কিন্তু পুরুষ মানুষ কাঁদতে তো জানে না, তাই তাদের কষ্ট হয়তো কেউ বোঝে না। অবশেষে দুজনে নাস্তা করে নিল। আহিয়ান ত্রিধাকে ভেতর থেকে দরজা লক করে দিতে বলল এবং সে নিজেও বাইরে থেকে দরজা লক করে বের হলো। ফ্ল্যাটে যাওয়ার আগে বারবার বলে গেল, অপরিচিত কেউ ডাকলে যেন ভেতর থেকে সাড়া না দেয়। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 8টা বেজে গেল। খানবাড়িতে বিয়ের কাজকর্ম চলছে, তবে বাড়ির সদস্যরা কেউ কোনো কাজে তদারকিতে নেই। আবির কাল রাত থেকে ঘরের দরজা বন্ধ করে বসে আছে। মেঘ ছেলের বিছানায় শুয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। আহিয়া পরপর কয়েকবার ভাইয়াকে কল দিল, কিন্তু আহিয়ান কল রিসিভ করলো না। তাই এবার আহিয়া কল দিল ত্রিধাকে। সৌভাগ্যবশত প্রথম কলই রিসিভ হলো। হ্যালো। ত্রিধার কণ্ঠ শুনতেই আহিয়া অধৈর্য ভঙ্গিতে বলল, হ্যাঁ হ্যালো ত্রিধা। হ্যাঁ আপু, কেমন আছো? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? ভাইয়া, আমার ভাইয়া কেমন আছে? ত্রিধা মৃদু শ্বাস ফেলে বলল, ভালো আছে। তোরা এখন কোথায় আছিস? আপাতত আছি এক জায়গায়, তোমার ভাইয়া বন্ধুদের সাথে ফ্ল্যাট দেখতে গেছে, ঠিকঠাক হলে সেখানে চলে যাব। আহিয়া অসহায় ভঙ্গিতে বলল, ভাইয়াকে প্লিজ বোঝা, তাকে বাড়ি ফিরে আসতে বল, আমরা সবাই মিলে বাবাকে বুঝিয়ে বলবো। ত্রিধা দীর্ঘশ্বাস ফেলে বলল, সম্ভব না, তোমার ভাইয়া কিছুতেই মানবে না। দেখ ত্রিধা, পাপা কেমন মানুষ সেটা তো তোদের অজানা নয়। তোদের ভালোবাসা নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু পাপা রেগে আছে গতকাল বিশ্রী ঘটনাগুলোর জন্য। তাছাড়া এসব শুনে দাদু অসুস্থ হয়ে গেছে, তাই পাপার মাথার ঠিক নেই। দাদুকে পাপা কতটা ভালোবাসে সেটা তো নতুন করে তোদেরকে আর বলতে হবে না। জানি আপু। দাদু এখন কেমন আছেন? এখন একটু ভালো। ত্রিধা, গতকাল কী থেকে কি হয়ে গেল কিছুতেই বুঝতে পারলাম না। আমিও জানি না আপু, অনুষ্ঠান রেখে ওই মহিলাগুলো হঠাৎ আমাদের রুমের সামনে কি করছিল। বাদ দে সব। নাস্তা করেছিস? তুমি খেয়েছো? হ্যাঁ। আচমকা ত্রিধা অসহায় কণ্ঠে ডাকল, আপু। আয়ার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে নিজেও মৃদু কণ্ঠে জবাব দিল, আমার মাম্মাম কই? সে কেমন আছে? আর ফুফি কেমন আছে? ফুফিকে বলো প্লিজ আমাকে মাফ করে দিতে। আমি ইচ্ছে করে তার ছেলেকে দূরে সরিয়ে আনিনি, ভাগ্যের নির্মমতায় আটকে গেছি দুজন। বাড়ির সবাই ভালো আছে, তুই টেনশন করিস না। আর হ্যাঁ,
তুই শুধু শুধু এসব কেন ভাবছিস? যা ঘটার সবার সামনে ঘটেছে, তাই তোকে ভুল বোঝার কোনো মানে নেই। সরি আপু, বিশ্বাস করো, নিজেকে নিজের কাছে বড্ড অপরাধী মনে হচ্ছে। ত্রিধা, তুই কিন্তু একটু বেশি বেশি ভাবছিস। এসব না ভেবে আমার ভাইয়ের খেয়াল রাখ, তার যত্ন নিস। আপু, আমার বাবা কি করে? মামা তো এইমাত্র বাগানে গেছে ক্যাটারিংয়ের লোকদের সাথে কথা বলতে। ও, আর বড় পাপা? একটু থতমত খেল। মেয়েটাকে সে এই মুহূর্তে আর টেনশন দিতে চায় না, তাই মিথ্যে করে বলল, পাপাও মামার সাথে গেছে। আহিয়ার কথা বলার মাঝেই বন্যা এসে ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করল, কার সাথে কথা বলছিস আহিয়া? আমার মেয়েটার কোনো খোঁজ পেয়েছিস? ফোনের ওপাশ থেকে মায়ের কণ্ঠ শুনে ত্রিধা কুমড়ে কেঁদে উঠল। আহিয়া শুনল সেই কান্না, তাই ফোনটা মামির কাছে এগিয়ে দিয়ে বলল, কথা বলো মেয়ের সাথে। বন্যা বোধহয় এটার অপেক্ষায় ছিল, মুহূর্তেই ছোঁ মেরে টেনে নিয়ে ফোনটা কানে ধরল। হ্যাঁ হ্যাঁ, হ্যালো ত্রিধা, হ্যালো। ত্রিধা মায়ের কণ্ঠ শুনে ফুঁপিয়ে কেঁদে উঠল। তার কণ্ঠ দিয়ে যেন শব্দ বেরোচ্ছে না। তাছাড়া কোন মুখে বা মায়ের সাথে কথা বলবে? ত্রিধা, মা আমার, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? বন্যার জোরে জোরে কথা বলায় আশেপাশে পরিবারের বাকি সদস্যরা জড়ো হলো। ত্রিধা নিজের কান্না সামলে ভেজা কণ্ঠে বলল, সরি মাম্মাম। মানে দুজনেই কান্না করছে। কোথা থেকে যেন তান্ত্রে এসে বন্যার থেকে ফোনটা নিয়ে মেয়ের সাথে কথা বলা শুরু করলো। ধীরে ধীরে পরিবারের বাকি সদস্যরাও কথা বলল। খবর পেতেই তৃতীয় তলা থেকে মেঘ ছুটে এসেছে। ফোন হাতে নিতে এসে প্রথমে বলছে, আমার ছেলে কই ত্রিধা? তুই ওকে বুঝে পারিনি আয়, ও তোর কথা শুনবে। ত্রিধা ভেজা কণ্ঠে বলল, শুনবে না ফুফি, তোমার ছেলেটা অনেক জেদি, যেটা বলে সেটাই করে। কথা বলার সাথে সাথে ত্রিধা লক্ষ্য করলো তার ফোনে আহিয়ানের কল এসেছে, তাই মেঘের উদ্দেশ্যে বলল, ফুফি, আমি আবার পরে কথা বলবো, আমার একটা গুরুত্বপূর্ণ কল এসেছে। মেঘ শক্ত কণ্ঠে বলল, আমি জানি আহিয়ান কল দিয়েছে, ওকে বুঝিয়ে বলবি বাড়ি ফিরতে, না জানি আমার ছেলেটা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। ত্রিধার কিছুই বলল না, ফোন কেটে দিল। সঙ্গে সঙ্গে আবারও আহিয়ানের ভিডিও কল আসলো। ত্রিধা ওড়না দিয়ে চোখ মুছে কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রিধা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল আহিয়ান ভাইয়ের ঠোঁটে হাসি। আহিয়ান ফোনের ব্যাক ক্যামেরা অন করে আবারও বলল, দেখ তো এই রুমটা কেমন লাগে। 2 রুম, প্রতিটা রুমে অ্যাটাচড ওয়াশরুম, রুমের উত্তর পাশে ব্যালকনি, একটা ডাইনিং স্পেস আর পাশেই কিচেন। কথাটা বলেই আহিয়ান মলিন কণ্ঠে বলল, আমি জানি এত ছোট বাড়িতে তোর থাকতে কষ্ট হবে, কিন্তু আমাকে একটু সময় দে, পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে এনে দেব। ত্রিধা খানিকক্ষণ চুপ করে থেকে ডাকল, শুনুন। হুম। চলুন না আমরা বাড়ি ফিরে যাই, বাড়িতে সকলে অনেক কষ্ট পাচ্ছে, ফুফিও আম্মু অনেক কান্নাকাটি করছে। আয়ানের ঠোঁটের কোণের হাসি মিলিয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, আমি তো তোকে আগেই বলেছি, তুই চাইলে তোকে ওই বাড়িতে রেখে আসতে পারি, কিন্তু আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব না। যাবি এখন? আমি আসবো? ত্রিধা ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, না, আপনাকে ছাড়া আমি কোথাও যাব না। যেদিন দুজনে একসাথে যেতে পারবো, সেই দিনে আমার খানবাড়িতে পা পড়বে। তাহলে আর কোনো দিনও আমার সাথে এই সম্পর্কে কথা বলতে আসবি না। আপাতত নতুন সংসারে মন দে। যে ফ্ল্যাটটা দেখিয়েছি কেমন লাগলো? ত্রিধা মৃদু কণ্ঠে বলল, ভালো। আরও কয়েকটা ফ্ল্যাটের ভিডিও পাঠিয়েছি, দেখে জানাস কোনটা ভালো লাগে। তবে আমার কাছে এটাই বেস্ট মনে হচ্ছে। ওইসব ফ্ল্যাটগুলো দেখতে আরও উন্নত হলেও পানি ও গ্যাসের সমস্যা, কিন্তু এখানে তেমন কোনো সমস্যা নেই। নিচতলে বাড়িওয়ালা থাকে, আর আমাদের পাশের ফ্ল্যাটে 3 জনের একটা ছোট্ট পরিবার থাকে। সব মিলিয়ে আমার ভালো লেগেছে। ভাড়াও বেশি না, 22,000 টাকা। তাছাড়া ভার্সিটি থেকে অনেকটা পাশাপাশি, এটা বকশিবাজারে। সব কিছু শুনে ত্রিধা বলল, আমাকে এত কিছু কেন বলছেন? আপনার যেটা ভালো লাগে সেটাই ঠিক করুন। আয়ান ভ্রু গুটিয়ে বলল, আমার নতুন সংসারের মালকিনটা কে? তুই নাকি? তোকে বলবো না তো কাকে বলবো? আচমকা মেয়েটার মনে ভালো লাগা কাজ করলো। কেমন জানি আজকে নিজেকে বউ বউ মনে হচ্ছে। তারও একটা সংসার হবে, ছোট্ট সুখের সংসার। আয়ান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল তার বউয়ের মুখে মুচকি হাসি। সে নিচেও মুচকি হাসলো। তারপর ত্রিধার উদ্দেশ্যে আবারও বলল, হাতে সময় কম, তাড়াতাড়ি বল কোন ফ্ল্যাটটা ঠিক করব। যেহেতু বাকি ফ্ল্যাটগুলোই পানি ও রান্না গ্যাসের সমস্যা, সেহেতু ওগুলো ভালো হলেও প্রয়োজন নেই। আমাদের দুজনের সব কিছু টাইম মতো প্রয়োজন, তাই আমাদের জন্য এটাই ঠিক আছে।
ঠিক আছে, রাখছি তাহলে। বেলা 11টা। ত্রিধার সাথে কথা বলে থমকে যাওয়া খানবাড়ি এখন আবার একটু সচল হয়েছে। ছেলেমেয়েরা ভালো আছে, এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে। শেষ রাত থেকে সকালে তো একটাই টেনশন, মধ্যরাতে ওরা কোথায় গেল, কোনো বিপদে পড়েনি তো। এখন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাছাড়া ভুলে গেলে চলবে না, আজ খানবাড়িতে বিশাল বড় আয়োজন। দুপুরের পর বরযাত্রী আসবে। আবির 9টার দিকে বেরিয়ে সরাসরি বিয়ের কাজে হাত লাগিয়েছে। কারোর সাথে তেমন কথা বলছে না। মেঘ কয়েকবার নাস্তা করার জন্য ডেকেছে, কিন্তু নাস্তা খেতেও আসেনি। তবে একবার এসে আলিমাত খানকে দেখে গিয়েছে। তিনি এখনও অসুস্থ, জ্বর কিছুটা কমলেও এখনও শয্যাশায়ী। আহিয়াকে 10টার দিকে নতুন করে আবারও হলুদ লাগিয়ে গোসল করানো হয়েছে। বাড়িতে মেকআপ আর্টিস্ট চলে এসেছে, কিন্তু মেয়েটা সেই কখন থেকে গো ধরে বসে আছে সে নাকি সাজবে না। তার নাকি সাজার মন মানসিকতা নেই। রায় বুঝিয়ে মেয়েটাকে সাজাতে বসিয়েছে। এদিকে রায় সেই সকাল থেকে রিহানকে ফোন দিচ্ছে। পুরো বাড়ি আত্মীয় স্বজনে ভরা। যার বিয়েতে আসা তারই খবর নেই। লোকজন একটু পরপর রিয়ার কাছে রিহানের কথা জিজ্ঞাসা করছে। রিহান প্রতিবার ফোন রিসিভ করে বলছে, একটু পর আসছি। এই কথা বলতে বলতে এখন বেলা প্রায় 12টা বেজে গেল। আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ তো দুষ্টুমি করে বলে উঠছে, যার বিয়ের তার খবর নেই, ভাড়াপড়শির ঘুম নেই। চারিদিকে দুপুরের আজানের ধ্বনি ভেসে আসছে। কোথাও কাছের মসজিদের শব্দ, কোথাও দূরে। সুরটা হালকা বাতাসে মিলেমিশে যেন এক অদ্ভুত শান্তি ছড়িয়েছে। শহরের আকাশটা রোদে ঝলসে উঠছে। কংক্রিটের দেয়ালগুলো তাপ ছড়িয়ে বাতাসকে ভারী করে তুলছে। রাস্তার মানুষ কম, তবুও মাঝে মাঝে ক্লান্ত রিক্সাওয়ালাদের ধীর প্যাডেল চালানোর শব্দ। এই গরমের মধ্যে আইহান বাইক থামালো নতুন বাড়িটার সামনে। সাদা দেয়ালে রোদের আলো এমনভাবে পড়েছে যেন বাড়িটা এখনও শহরের কোলাহলে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি। ত্রিতা বাইক থেকে নেমে দাঁড়ালো। নেমে দাঁড়াতেই গরম বাতাস মুখে এসে লাগলো, কিন্তু তার চোখে ছিল অন্যরকম কৌতূহল, অচেনা এক শুরু দেখার আগ্রহ। চারপাশে নিস্তব্ধতা, শুধু দূরে আজানের শব্দ ভেসে আসছে। আয়ান একবার বাড়িটার দিকে তাকিয়ে ত্রিধার এক হাত নিজের হাতে নিয়ে মৃদু হেসে বলল, এখান থেকেই আমাদের নতুন গল্প শুরু। ত্রিধা চুপচাপ দাঁড়িয়ে রইল, বুকের ভেতর অজানা অনুভূতির ঢেউ নিয়ে, যেন এই উত্তপ্ত দুপুরেই তাদের জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী হয়ে রইল। ওরা এসে পৌঁছানোর কয়েক মিনিটের মাথায় রিহানের গাড়িটি এসে পৌঁছালো। রিহানের সাথে ছিল বাকি 3জন বন্ধু। সিঁড়ি ভেঙে দ্বিতীয় তলার দিকে যত এগিয়ে যাচ্ছে, তত যেন এক অন্যরকম অনুভূতি মেয়েটাকে ঘিরে ধরছে। একদিকে আহ্যান ভাইকে নিজের করে পাওয়ার আনন্দ, আর অন্যদিকে নিজের এত বড় একটা পরিবার ফেলে এখানে স্বামী স্ত্রীর ছোট্ট সংসারের একাকিত্ব। সে তো কখনো ভাবেনি পরিবার ছেড়ে এভাবে এত দূরে থাকতে হবে। কথাগুলো ভাবনায় আসতেই ত্রিধার বুকের ভেতরটা কেঁপে উঠল। ত্রিধা আচমকা লক্ষ্য করল তার চোখের কোণে পানি জমেছে। ত্রিধা মেয়েটা তার সঙ্গোপনে মুছে আহিয়ান ভাইয়ের সাথে পা দিল নতুন সংসারে। ত্রিধা ভেতরে ঢুকে প্রতিটি রুম, ব্যালকনি, ড্রয়িং রুম, কিচেন ঘুরে ফিরে দেখল। যদিও এটা খানবাড়ির তুলনায় খুবই ক্ষুদ্র, তবুও ফ্ল্যাটটা ছোটোর মধ্যেও সুন্দর। ত্রিধার সত্যিই খুব পছন্দ হয়েছে। আহিয়ান পাশে দাঁড়িয়ে বলল, পছন্দ হয়েছে? হুম। আপাতত ঘুমানোর জন্য একটা খাট এনেছি। ধীরে ধীরে তোর যা যা প্রয়োজন হবে সব এনে দিব, শুধু আমায় একটু সময় দেয়। ত্রিধা আয়ানের বাহু জড়িয়ে ধরে বলল, আমার এতেই চলবে, আর কিছুর প্রয়োজন নেই। আয়ান মুচকি হাসল। তারপর খাটের উপর কয়েকটা ব্যাগের দিকে ইশারা করে বলল, ব্যাগে তোর আর আমার কিছু জামা কাপড় আছে, শাওয়ার নিয়ে আয়, ভালো লাগবে। আমি বন্ধুদের বিদায় দিয়ে আসছি। ত্রিধা আয়ানের হাত ছেড়ে বলল, আচ্ছা। আয়ান চলে গেল ড্রয়িং রুমের দিকে। সেখানে অলোক, নির্জন, মৃদুল ও রিহান দাঁড়িয়ে কথা বলছে। আয়ান যেতেই রিহান বলল, দোস্ত, এবার আমাকে যেতে হবে, নয়তো দেখা যাবে বিয়ের আগেই আমার বাপ তোর বোনের সাথে আমার ডিভোর্স করিয়ে দেবে। ওর কথা শুনে বাকি বন্ধুরা এসে দিল। আয়ান নিজেও মৃদু হাসল। তারপর বন্ধুদের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার স্বরে বলল, থ্যাঙ্কস দোস্ত, তোরা না থাকলে আমি কি থেকে কি করতাম আল্লাহ জানে। রিহান মুচকি হেসে আয়ানের কাঁধে হাত রেখে বলল, তুই আমার যেই উপকার করেছিস তাতে এটা কিছুই না। আয়ান মুখটা মলিন করে বলল, আয়ার খেয়াল রাখিস, আমার বোনটা তুই বলতে পাগল, তাকে কষ্ট দিস না। রিহান ওকে ভরসা দিয়ে বলল, তুই একদম চিন্তা করিস না, আমি আয়াকে খুব ভালো রাখবো। তারপর কিছু একটা ভেবে রিহান বলল, তুই আমার সাথে আমার বিয়েতে যাবি না? সরি, আমার পক্ষে ওই বাড়িতে যাওয়া সম্ভব না। রিহান বলল, তোর বোন তোকে ছাড়া আমাকে বিয়ে করবে তো? আয়ান কিছুই বলল না। রিহান সিচুয়েশন বুঝে বলল, ঠিক আছে, ওকে আজকে না হয় আমি বুঝিয়ে বললাম, কিন্তু আগামীকালকে আমার বাড়িতে তোদের যেতেই হবে, সেটা নিয়ে কোনো বাহানা শুনবো না। আয়ান এখনও চুপচাপ। তখনই ওদের নীরবতা কাটিয়ে রিহানের ফোনটি আবারও বেজে উঠল। ছেলেটা পকেট থেকে ফোন বের করে দেখল ওর বাবা কল দিয়েছে।
এবার বাড়ি না পৌঁছালে তার বিয়ে ভেঙে দেবে নিশ্চিত। তাই আয়ানের উদ্দেশ্যে ঝটপট বলল, আগামীকালকে কিন্তু তোদের যেতেই হবে, আমি এখন যাই। অবশেষে একে একে সকল বন্ধুরা বিদায় নিয়ে বেরিয়ে গেল। এদিকে ত্রিধা জামাকাপড়ের ব্যাগ সবগুলো খুলে বিছানার উপরে বসে আছে। এখানে তো তার পরার মতো কোনো ড্রেস খুঁজে পাচ্ছে না। কয়েকটা শাড়ি, ম্যাচিং ব্লাউজ ও পেটিকোট সহ 2টা বোরখা, 2 সেট লেডিস টি শার্ট ও প্লাজো, আর 2টো 3 পিস, কিন্তু সেলাই ছাড়া। 3 পিস 2টা টেলার্সের কাছে দিতে হবে। ত্রিধার টি শার্ট ও প্লাজো হাতে নিয়ে ভাবনায় মগ্ন। আয়ান ভাইয়ের সামনে এসব পড়তে তার ভীষণ লজ্জা লাগবে। তাছাড়া এখানে তো তার এক্সট্রা ওড়না নেই। ওর ভাবনার মাঝে আয়ান এসে পাশে বসল। তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলল, ম্যাম, গোসল রেখে কি এত ভাবছেন? তোর কি জামা কাপড়গুলো পছন্দ হয়নি? ত্রিধা মুখ ফ্যাকাশে করে বলল, 3 পিসগুলো তো সেলাই ছাড়া, তাহলে আমি এখন কি পরবো? আয়ান মেয়েটাকে পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলল, ওই দুটো আমি টেলার্সের কাছে দিয়ে আসবো সময় করে। তুমি এখন থেকে বাড়িতে সবসময় শাড়ি পরে থাকবে। ত্রিধা আশ্চর্য কণ্ঠে বলল, কি? আয়ান ত্রিধার কাঁধে ছোট্ট করে একটা চুমু দিয়ে বলল, জি ম্যাম, আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার বউ সর্বদা শাড়ি পরে থাকবে, আমার আশেপাশে ঘোরাঘুরি করবে। এতদিন খানবাড়িতে সেটা সম্ভব হয়নি, তাই বলিনি, কিন্তু এখন তো সম্ভব। ত্রিধা মুহূর্তেই লজ্জায় নেতিয়ে পড়েছে। আয়ান বলল, ভার্সিটিতে যাওয়ার সময় টি শার্ট ও প্লাজো কাজে লাগবে। ত্রিধা, হুম। ত্রিধা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, শুনুন। জি বলুন। পাপা বাসার ঠিকানা দিতে বলেছে। মামার সাথে কথা হয়েছে? সকালে আহিয়াপু কল দিয়েছিল, তখন বড় পাপা বাদে সবার সাথে কথা হয়েছে। আয়ান দীর্ঘশ্বাস নিয়ে বলল, দিয়ে দাও, তাদের যার যখন ইচ্ছে এখানে আসতে পারে, কিন্তু তুমি কখনো বায়না ধরবে না খানবাড়িতে যাওয়ার। ত্রিধা তখন বলল, ফুফির কল রিসিভ করছেন না কেন? এমনি। এমনি কেন? আপনি জানেন না উনি খুবই কষ্ট পাচ্ছে? জানি, তাই তো কথা বলতে চাচ্ছি না। কল রিসিভ করলে ব্ল্যাকমেল করে বাড়ি যেতে বলবে আর কান্নাকাটি করবে। কতদিন এভাবে কথা না বলে থাকবেন? তার চেয়ে ভালো ফোন দিয়ে মায়ের সাথে কথা বলুন এবং তাকে বুঝিয়ে বলুন আপনার যাওয়া সম্ভব না। আশা করি ফুফি বুঝবে, কিন্তু কথা না বললে তো ফুফি কেঁদে কেঁদে অসুস্থ হয়ে পড়বে। আয়ান দীর্ঘক্ষণ চুপ করে থেকে ত্রিধাকে ছেড়ে দিয়ে বলল, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নাও, আমি বাহির থেকে দরজা লক করে লাঞ্চ আনতে যাচ্ছি। ত্রিধাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আয়ান দ্রুত পায়ে বেরিয়ে গেল। অবশেষে দীর্ঘশ্বাস ফেলে ত্রিধা শাড়ি ও তোয়ালে হাতে ঢুকলো ওয়াশরুমে। এদিকে খানবাড়ির মানুষ বুকে পাথর চাপা দিয়ে সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। মেঘ বারবার ছেলেকে কল দিচ্ছে, অন্তত বোনের বিয়ের জন্য হলেও আজকে খানবাড়িতে আসুক। তবে আহিয়ান কল রিসিভ করছে না। আবির গম্ভীর ভঙ্গিতে সকল কাজ তদারকি করছে, কারোর সাথে তেমন কথা বলছে না। তানভীর নিজেই বারবার ভাইয়ের সাথে এটা সেটা নিয়ে কথা বলছে আর শুধু উত্তর দিচ্ছে। আহিয়াকে সাজিয়ে গুছিয়ে লাল টুকটুকে বউ বানিয়ে নিজের রুমে বসিয়ে রাখা হয়েছে। অতিথিরা ইতিমধ্যেই আসা শুরু করে দিয়েছে। অল্প বয়সী যুবক যুবতীরা আহিয়ার চারপাশে ভিড় করে বসে আছে। মেয়েটাকে আজকে লাল টুকটুকে কাতান শাড়িতে খুব সুন্দর লাগছে, সাথে ভারী গহনা পরানো হয়েছে, মাথায় টুকটুকে লাল গর্জিয়াস দোপাট্টা। মেয়েটা খুব করে তার ভাইকে কল দিয়ে যাচ্ছে, মেসেজ পাঠিয়েছে ভাইকে বিয়েতে আসার জন্য, কিন্তু ভাইয়া তো কল রিসিভ করছে না এবং মেসেজ সিনও করছে না। আহিয়া এবার ত্রিধার ফোনে কল দিল, কিন্তু সেও রিসিভ করছে না। আহিয়ান দুপুরে খাবার নিয়ে বাড়িতে ঢুকতেই সিঁড়িতে দেখা গেল বাড়িওয়ালার সাথে। এই বাড়ির মালিক রমজান সাহেব ছাদ থেকে নিচে নামছেন। ভদ্রলোক সাদা পাঞ্জাবি ও লুঙ্গি পরেছেন, পান খাওয়া লাল ঠোঁটে চুল ঠেকিয়ে হেসে বললেন, আব্বাজান, কই থেকে আইলা? আহিয়ান মৃদু হেসে বলল, বাহির থেকে দুপুরের খাবার নিয়ে আসলাম আঙ্কেল। কেন, বৌমা রান্না করে না? জি পারে আঙ্কেল, কিছুক্ষণ আগেই তো এখানে আসলাম, তা এখনো বাজার করা হয়নি। লোকটা হেসে বলল, ও আচ্ছা, যাও তাহলে বৌমাকে নিয়ে একবার আমাদের ঘরে আইও, তোমার চাচির লগে পরিচিত হইব না। আচ্ছা আঙ্কেল, যাব। কথা শেষ করে রমজান সাহেব নিচের দিকে গেলেন। আয়ান ঢুকলো নিচের ফ্ল্যাটে। ত্রিধা গোসল শেষ করে গায়ে কালো শাড়িটা জড়িয়েছে, অতপর পাকা কিডনির মতো ভেজা চুলগুলো হাত খোপা করে ঘরের কাজগুলো গোছাতে লেগে পড়েছে। আয়ান হাঁড়ি পাতিল থেকে শুরু করে খুন্তি সহ সব কিছু কিনে এনেছে। ত্রিধা সেগুলো কিচেনে গুছিয়ে রাখছিল, তখনই পিছন থেকে একজোড়া শক্ত শীতল পুরুষালী হাত কোমর জড়িয়ে ধরল তার। নতুন এবং অপরিচিত জায়গায় হঠাৎ এমন পরিস্থিতির শিকার হয়, মেয়েটা খুব ভয় পেয়ে গেছে। যেই না ভয়ে চিৎকার দেবে, তখনই আয়ান মুখ চেপে ধরে বলল, আরে আরে কি করছো? আমি এভাবে চেঁচালে তো পাশের ফ্ল্যাটের মানুষ আমাকে কিডন্যাপার ভেবে গণতোলাই দেবে। আয়ান ভাইয়ের কথা কানে পৌঁছাতেই ত্রিধা হাঁপ ছেড়ে বাঁচল। অতঃপর অভিমানী কণ্ঠে বলল,
আপনি এমন হঠাৎ পেছন থেকে ধরছেন কেন? জানেন কতটা ভয় পেয়েছি? আহিয়ান হাতের বাঁধনটা আরও শক্ত করে বলল, কি করব, আমার বউটাকে আজকে পাক্কা গিন্নির মতো লাগছে, তাই ছুঁয়ে দেওয়ার লোভটা সামলাতে পারিনি। ত্রিধা খানিকটা লজ্জা পেয়ে বলল, ছাড়ুন আমায়, হাতের কাজগুলো শেষ করতে দিন। আয়ান ছাড়ল না, উল্টো আরও শক্ত করে জড়িয়ে ধরে থুতনি রাখল ত্রিধার কাঁধে। অতঃপর স্বাভাবিক কণ্ঠে বলল, আপাতত কিচেনে চলার মতো সব কিছুর ব্যবস্থা হয়েছে, নাকি আরও কিছু লাগবে? ত্রিধা মুখ ভোঁতা করে বলল, আমি তো জানি না কিচেনে কি কি লাগে, তবে কোনো কিছু খুঁজে না পেলে আপনাকে জানাবো। আয়ান হতাশ কণ্ঠে বলল, হায় আল্লাহ, উনি আমাকে রান্নার সময় কোনো কিছু খুঁজে না পেলে জানাবে, আমি তখন স্পাইডারম্যানের মতো উড়ে গিয়ে নিয়ে আসবো। ত্রিধা মুখ ভার করে বলল, আপনি এভাবে বলছেন কেন? আপনি তো আগে থেকে জানতেন আমি এসব কাজ পারি না। আয়ান আলতো করে ত্রিধার বাম গালে চুমু খেয়ে বলল, হয়েছে, আর মন খারাপ করতে হবে না, আমার ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করে দেন মহারানী। ওর কথা শুনে ত্রিধা ফিক করে হেসে দিল। অতপর কিছু একটা মনে করার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ, আমি ভাত রান্না করতে পারি, আর ডিম ভাজি করতে পারি। আয়ান মৃদু হেসে বলল, আপাতত এটাই চলবে। দেখতে দেখতে বিকাল 4টে। খানবাড়িতে অতিথিদের ভিড়। গতকালকে যারা ঝামেলা করতে লেগেছিল তাদের মধ্যে অনেকেই আজ ত্রিধা ও আয়ানকে খুঁজছে। বিশেষ করে ত্রিধার বন্ধুরা অনেকবার কল দিয়েছে, কিন্তু মেয়েটা কল ধরেনি। আয়াকে এত সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু তার ঠোঁটে হাসি নেই। মেয়েটা মন খারাপ করে বারবার ফোনের দিকে তাকাচ্ছে। হয়তো আশায় আছে ভাইয়া একবার হলেও তো আর কল ব্যাক করবে। আদিবা একটু পরপর মামার কাছে গিয়ে আবদার করছে, ছোট আপুর কাছে যাব, কিন্তু রায় মুখে কিছু বলতেই পারছে না। আবির এখন নির্বাক ভঙ্গিতে চলাফেরা করছে। মেয়ের বিয়ের সকল দায়িত্ব পালন করলেও তার ঠোঁটে হাসি নেই। মেঘ দুপুরের দিকে স্বামীকে রুমে প্রবেশ করতে দেখে নিজেও গিয়েছিল। স্বামীর সামনে দীর্ঘক্ষণ কান্নাকাটি করেও ছেলেকে ফিরিয়ে আনতে রাজি করাতে পারেনি। উল্টো আবির বলেছে ছেলের উপর মায়া কমাতে, তার ছেলের এখনও দুনিয়া দেখার বাকি। আসরের আজানের কিছুক্ষণ পর খানবাড়ির বিশাল গেট ধীরে ধীরে খুলে গেল। গেটের বাইরে আগে থেকেই আলোক ঝলমলে গাড়ি সাজানো দাঁড়িয়েছিল। প্রথমে খানবাড়ির গেট পেরিয়ে ফুলে ফুলে সাজানো প্রবেশ করলো একটা ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে রাজকীয়ভাবে বসেছে বর এবং তার বন্ধুরা। তাদের পিছনে একদল ছেলে ব্যান্ড পার্টিও কীভাবে করে নাচতে নাচতে পালকি নিয়ে আসছে। এই আধুনিক যুগে ঘোড়ার গাড়ি ও পালকি দেখে আগত অতিথিরা আশ্চর্য হয়ে গেছে। চারপাশে যেন মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বাড়ির ভেতরে গিয়ে এত সুন্দর দৃশ্যের বর্ণনা দিয়ে বাকিদেরকেও দেখার জন্য ডাকছে। বাড়ির ছেলেরা দৌড়ে গেট দিয়ে এদিকে এলো। কারো হাতে মোবাইল, কেউ বা ভিডিও করছে, কেউ বা লাইভে গিয়ে বলছে বরযাত্রী চলে এসেছে। ভিডিও ম্যান ক্যামেরা হাতে এক এক ভঙ্গিতে ভিডিও করার ব্যস্ত। বন্ধুরা নামার কয়েক সেকেন্ড পরেই বর নামলো গাড়ি থেকে। সবার মুখে হাসি ও হালকা উচ্ছ্বাসে পরিবেশ জমে উঠেছে। কেউ বলল, মাশাআল্লাহ, বর তো একদম হিরো। বরপক্ষের বন্ধুরা মজা করে বরকে ঘিরে ধরল। কেউ কাঁধে হাত রেখে সেলফি তুলছে, ক্যামেরার ফ্ল্যাশ লাইট বারবার চলে উঠছে। কনের পথে গেট ধরা ভাবি ও বোনেরা ফিস ফিস করে বলছেন, খুব শান্ত স্বভাবের, দেখতেও তো খুব স্মার্ট। বরের ঘরে ঢোকার সাথে সাথে পেছন থেকে সারিবদ্ধ হয়ে ঢুকলো বরযাত্রীর বাকি গাড়িগুলো। গাড়িগুলোর হেডলাইট ও বাগানের ফেয়ারি লাইট মিলেমিশে চারপাশে উৎসবের অন্যরকম আবহ সৃষ্টি করেছে। নরম ভলিউমে মিউজিক বাজছে, মাঝে মাঝে বন্ধুদের হাসি ও উচ্ছ্বাস ভেসে আসছে। একটার পর একটা গাড়ি এসে বাগানে থামছে। আজকে খানবাড়ি পার্কে গাড়ি রাখার জায়গা দুজনেই ফিল আপ হয়ে গেছে, তাই বাগানের এক পাশে বাকি গাড়িগুলো রাখার ব্যবস্থা করেছে আবির। আবার কেউ কেউ বাড়ির রাস্তার পাশে গাড়ি পার্ক করেছে। কেউ বাড়ির সাজসজ্জার ছবি তুলছে, কেউ বা মজা করে একে অপরকে খোঁচা দিচ্ছে। বাগানের গেটের সামনে ধীরে ধীরে মানুষের কোলাহল বেড়ে উঠল। মেয়েরা বাগানের ফল, মিষ্টি, শরবত, ট্রে এবং কাছে হাতে দাঁড়িয়ে আছে। নতুন দুলাভাই আগে তাদের সম্মান দেবে, তারপর ফিতা কেটে ভিতরে প্রবেশ করতে দেবে। রেহানের বন্ধু নির্জন বলল, বিয়ান সাহেবরা, কালকেও তো একবার ফিতা কেটে ভিতরে প্রবেশ করলাম, আজকে বরং না কেটেই যাই। ওর কথা শুনে মেয়েদের উচ্চ স্বর ভেসে আসলো। তারা মানে না, গতকালকেরটা গতকালকে চলে গেছে, আর আজকেরটা আজকে। মৃদুল সেখানে খুঁজল তার বাঘিনীকে। মেয়েটাকে আজকাল হাসতে দেখা যায় না, এখন আবার কোথায় গিয়ে মুখ ভার করে বসে আছে কে জানে। তবে মেয়েদের একদম পিছনে আশিক, নাজমুল ও সজীবকে দেখা গেল। মৃদুল বেশ আশ্চর্য হলো, তাহলে কি আজকে মিস রং নাম্বার আসেনি? সে কি মেয়েটাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে? দিয়েছে তো, গতকাল মনে হয় শোভা তাকে সারা রাত কল দিয়েছে, কিন্তু সে একটা বারও রিসিভ করেনি। ফোন সাইলেন্ট করে রেখে বন্ধুর সাথে ঘোরাঘুরি করেছে আজ দুপুর পর্যন্ত। সেটা ভেবেই মৃদুল মুচকি হাসল। একা একাই বিড়বিড় করল, যে জিনিস যত কষ্টে পাবে সেই জিনিস হারানোর ভয় তত বেশি থাকে, তাই পেয়ে হারানোর চেয়ে হারানোর আগে কষ্ট করা উত্তম, তাহলে সুখ চিরস্থায়ী। ওর ভাবনার মাঝে অলোক বলে উঠল, কিরে, তোরে কি জিনে ধরেছে?
একা একা কী বলতেছিস? ঘোর কাটতে দেখলেও সবাই গেটের ঝামেলা মিটিয়ে বরকে নিয়ে সামনে এগোচ্ছে, কিন্তু সে এখানে দাঁড়িয়ে পাগলের মতো একাই হাসছে। সে এবার নিজের ওপর নিজেই বিরক্ত হলো। তারপর অলোক নিয়ে এগিয়ে গেল সামনে। অতীতের হাসি, আনন্দ ও ব্যস্ততার শব্দে খানবাড়ি আবারও উৎসবের প্রাণ ফিরে পেয়েছে। বরকে ঘিরে সবাই ভেতরের দিকে এগিয়ে যেতে লাগলো। আর সেই থেকে শুরু হলো নতুন আর এক অনুষ্ঠানের আগমন। তানভীর কাজের ফাঁকে ফাঁকে অনেকবার আহিয়ানকে কল দিয়েছে, কিন্তু আজকে ছেলেটা খানবাড়ির কারো কল রিসিভ করছে না। তানভীর জানে আয়ানের ফোন রিসিভ না করার কারণ। ছেলেটা বুদ্ধিমান। সে জানে আজকে ফোন রিসিভ করলে খানবাড়ির কেউ না কেউ কান্নাকাটি করে ব্ল্যাকমেল করে তাকে খানবাড়িতে নিয়ে আসবে। তাই ছেলেটা সকল যোগাযোগ বন্ধ করে রেখেছে। আবির একপাশে দাঁড়িয়ে বরযাত্রীদের আসা অতিথিদের দিকে খেয়াল করছে, যেন কারো কোনো অসুবিধা না হয়। তখনই পাশে এসে দাঁড়ালো রাকিব। কাঁধে হাত রেখে বলল, ছেলেকেও কষ্ট দিচ্ছিস, নিজেও কষ্ট পাচ্ছিস। কি প্রয়োজন ছিল এত কিছুর? ওদেরকে মেনে নে। তুই গিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। রিহানের কাছে শুনলাম ওরা বক্সিবাজারে ফ্ল্যাট ভাড়া নিয়েছে। আবির শান্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে, তারপর আবার নজর ঘুরিয়ে চুপচাপ অতিথির দিকে খেয়াল করছে। রাকিব বিরক্ত হলো আবিরের খামখেয়ালিপনা দেখে, তবুও আবিরের উদ্দেশ্যে আবারও বলল, কেন এমন করছিস? আজকালকার ছেলেরা ঘাড় তেরা টাইপের হয়, সেটা কি তোর অজানা? তোর ছেলেও তেরা আর তুইও তেরামি করছিস। ভণ্ডামি বাদ দিয়ে ছেলে আর ছেলের বউকে ঘরে তোল। আবির চুপচাপ। সেটা দেখে রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, আবির, তুই এত সামান্য কারণে ওভার রিয়েক্ট করবি আমি জীবনেও কল্পনা করিনি। তুই কি ভুলে গেছিস নিজের গল্প? আজ বাপ হয়েছিস বলে এত কঠিন হয়ে দাঁড়িয়ে আছিস। একদিন তুই কতই না পাগলামি করেছিস নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য। তোর হিসেবে আহিয়ান তেমন কিছুই করেনি। দীর্ঘক্ষণ পর আবির তপ্ত কণ্ঠে বলল, আমি ভুলিনি কিছুই, তাই তো রাগ আরও বেশি হচ্ছে। আমি মেঘকে নীরবে বছরের পর বছর ভালোবেসে গেছি। ওর জন্য পাগল হয়ে কত কিছুই না করেছি, কিন্তু আমার এত পাগলামির সামান্যতম ছোঁয়াও আমার পরিবারকে লাগতে দিইনি। মেঘের দিকে কেউ আঙুল তুলে কথা বলবে এমন সুযোগ আমি কখনো কাউকে দিইনি। সবসময় এত ভালোবাসার পরেও মেঘের থেকে দূরে দূরে ছিলাম। এর জন্য মেঘকে আমি বহুবার কাঁদিয়েছি। আমাদের ভালোবাসা নিয়ে কোনো পাড়া প্রতিবেশী কথা বলতে পারিনি এত বছরেও। আজ কিনা ছেলের জন্য শুনতে হচ্ছে আমার চরিত্র খারাপ। আমার মতো আমার ছেলে হয়েছে। আমি নিজের বাড়িতে থেকে চাচাতো বোনের সাথে প্রেম করেছি, আর আমার ছেলে মামাতো বোনের সাথে প্রেম করছে। মানুষ খানবাড়ি নিয়ে প্রশ্ন তুলছে। খানবাড়ির ভেতরে নাকি নর্দমা, এমনকি ওদের জন্য তানভীর বন্যাও ছাড় পায়নি। মানুষ ওদের চরিত্র নিয়েও আঙুল তুলেছে, সেই সাথে চরিত্রের তকমা লেগেছে বাড়ির মেয়ের গায়ে। এগুলো কি অপরাধ নয়? সবচেয়ে বড় কথা, ওদের দুজনের জন্য আমার বয়স্ক আব্বু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমার আব্বুর যদি কিছু হয় তাহলে আমি একটাকেও মাফ করব না। ছেলে জন্ম দিয়েছি, বড় করেছি, লেখাপড়া করিয়েছি। এখন সে বিয়ে করেছে, নিজের দায়িত্ব নিজে নিতে শিখুক। তার জীবনে আমার কোনো প্রয়োজন নেই। আবিরের দীর্ঘ কথা শুনে রাকিব ঘন ঘন শ্বাস ফেলল। তখনই পেছন থেকে কেউ ডাকলো, ভাইয়া। আবির ও রাকিব পেছনে তাকিয়ে দেখলো তানভীর দাঁড়িয়ে আছে। তাদের এগিয়ে এসে বলল, ভাইয়া, ওদের বিয়েটা নিয়ে তুমি অনেক কষ্ট পেয়েছো, আর এই কষ্টের পেছনে কোনো না কোনোভাবে আমি নিজেও দায়ী। আমি আমার মেয়েকে দেখে রাখতে পারিনি। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দিও। আবির কয়েক সেকেন্ড ভাইয়ের দিকে তাকিয়ে থেকে তানভীরকে জড়িয়ে ধরল। অতঃপর স্নেহের কণ্ঠে বলল, তুই কি পাগল হয়েছিস? তোর প্রতি আমার কোনো রাগ নেই। শুধু তুই কেন, আমি নিজেও তো একই পথের পথিক। নিজের ছেলেকে দেখে রাখতে পারিনি। তারপর আবির তানভীরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। ত্রিধাকে বৌমা হিসেবে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি খুব খুশি হয়েছি এটা ভেবে বাড়ির মেয়ে বাড়িতে থাকবে। ওরা যদি ওদের সম্পর্কের কথা বাড়িতে জানাতো তাহলে আমি খুশি খুশি ওদের বিয়ে দিতাম, কিন্তু ওরা যেটা করেছে সেটা অন্যায়। তাই আমি বলবো ওদেরকে ফিরে আনার জন্য আমাকে কেউ জোর করিস না প্লিজ। ওদেরকে ওদের মতো থাকতে দে, জীবনটাকে চিনতে দে। ওদের খামখেয়ালিপনার জন্য খানবাড়ির সম্মান কতটা আঘাত লেগেছে সেটা বুঝতে দে। দূরে থেকে বুঝে আসুক পরিবার কী জিনিস। আমি দেখতে চাই আমার ছেলে তার সংসারের জন্য কি কি করতে পারে। তানভীর বলল, কিন্তু ভাইয়া, ছেলে মেয়েগুলো ভাড়া বাড়িতে কষ্ট করে থাকবে কিভাবে? তুমি ওদের এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। আবির গম্ভীর কণ্ঠে বলল, তোর ইচ্ছে হলে ঘর জামাই হিসেবে ফিরিয়ে আন, কিন্তু আমার ছেলে হিসেবে ওর জায়গা খানবাড়িতে নেই। ভাইয়া প্লিজ। চুপ। এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কথাটা বলেই আবির চলে গেল অন্যদিকে। তানভীর হতাশ কণ্ঠে রাকিবের দিকে তাকিয়ে বলল, রাকিব ভাইয়া, তোমার বন্ধু এত ঘাড়তাড়া কেন? রাকিব মৃদু হেসে বলল, আমার বন্ধু নাকি তোর বিয়াই ঘাড়তাড়া? হ্যাঁ, শুধু কি আমার বিয়াই, তোমারও তো বিয়াই। রাকিব এবার সশব্দে হেসে দিল, কিন্তু তানভীর চিন্তিত কণ্ঠে বলল, মেয়ের জন্য খুব টেনশন হচ্ছে রাকিব ভাইয়া। তো গিয়ে দেখা করে আয়, ওরা নাকি বক্সিবাজারে থাকে।
যেতে তো মন চায়, কিন্তু ভাইয়া শুনলে যদি রেগে যায়। ধুর বলদ, তোর ভাইয়া শুনে রাগ তো করবেই না, বরং মনে মনে খুশি হবে। আবির বেটা উপর দিয়ে যত যাই বলুক, ভেতরে ভেতরে ছেলের জন্য টেনশনে মরে যাচ্ছে। দেখিস না চেহারার কি হাল, মুখটা কেমন শুকিয়ে গেছে, মনে হচ্ছে তো সারাদিনে কিছু খায়নি। ঠিক বলেছো ভাইয়া, গতকাল রাত থেকে কিছুই খায়নি এখনো পর্যন্ত। খাবে কি করে, সে তো টেনশনে আছে তার ছেলে এখনো পর্যন্ত কিছু খেয়েছে কিনা। তানভীর কথাটা শুনে চুপ করে রইল। তখনই রাকিব আবার বলল, এরকম সিচুয়েশন আমিও পার করে এসেছি, তাই জানি এই পরিস্থিতি কেমন লাগে। রিহান যখন বাড়ি ছেড়েছিল আমার গলা দিয়ে খাবার নামেনি। একমাত্র ছেলে কোথায় আছে, কি খাচ্ছে, কি করছে ভাবতে ভাবতে আমার মাথা ভন ভন করতো। ওদের কথার মাঝে রাসেল ও মোবারক এসে বলল, কাজী এখন বিয়ে পড়াতে চায়, এখনকার বিয়ে শেষ করে তিনি আরেকটা বিয়েতে যাবে। এ কথা শুনে রাকিব ও তানভীর গেল সেদিকে। ছাদে পড়ার জন্য স্টেজ সাজানো হলেও খানবাড়ির বিশাল ড্রয়িং রুমে শুধু বিয়ে পড়ানোর জন্য রাজকীয় ব্যবস্থা করা হয়েছে। সকলে খাওয়া দাওয়া শেষ করে রিহানকে সেখানে নিয়ে আসছে। রিহানের পাশেই আরেকটি রাজকীয় চেয়ার, কিন্তু তাদের দুজনের চেয়ারের মাঝে রজনীগন্ধার গাছরা, গাঁদা ও গোলাপের মালা দিয়ে পর্দা দেওয়া হয়েছে, যাতে বিয়ের আগে বরবধূ কেউ কারো মুখ দেখতে না পারে। রিহান বন্ধুদের সাথে টুকটাক কথা বলছিল। আয়ার উপস্থিতি বুঝতে পেরে সামনে তাকালো। দুদিন ধরে বউটা লুকোচুরি খেলছে। গতকাল কত করে বলল হলুদে আসার আগে তাকে একটা পিক পাঠাতে, কিন্তু দিল না। সরাসরি খানবাড়িতে এসেই তার আহিয়া পাখিকে দেখেছে। গতকালকের মতো আজকেও কতবার রিকোয়েস্ট করলো একটা পিক দিতে, কিন্তু মেয়েটা বউ সাজের একটা পিকও দিল না। উল্টো এখন অবধি ঘোমটা টেনে সামনে এসেছে। জুই, এমিলি, নীল সহ আরও কয়েকটা মেয়ে আহিয়াকে রিহানের পাশে রাজকীয় চেয়ারে বসালো। মুখ না দেখলেও রিহানের মনে অদ্ভুত এক প্রশান্তি হচ্ছে। এই দিনের অপেক্ষায় তো সে ছিল। বুকের ভেতরে অদ্ভুত এক ধুকপুকানি হচ্ছে। ধীরে ধীরে চারপাশের মানুষ জড়ো হলো। ওদের সামনে ছোট্ট একটা সেন্টার টেবিল ও চেয়ার রাখা হলো। চেয়ারে কাজী বসে আয়ার দিকে তাকিয়ে বলল, আম্মা, দেন মোর কত চান? আয়া কিছুই বলল না। ও নীরবতা দেখে রিহান নিজেই বলল, নগদ 50 লক্ষ টাকা লিখুন। বাবা, নগদ কিন্তু দিতে হবে, এটা স্ত্রীর অধিকার। দিব, আপনি লিখুন। অতঃপর কাজী মহান আল্লাহ তাআলার নাম শুরু করে প্রয়োজনীয় সকল খুতবা বলে রিহানের উদ্দেশ্যে বললেন, আপনি কি গুলশান নিবাসী সাজ্জাদুল খান আবিরের একমাত্র কন্যা মেহবুবা খান আহিয়াকে 50 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়ে আপনার স্ত্রী হিসেবে কবুল করেছেন? রাজি থাকলে 3বার বলুন, আলহামদুলিল্লাহ, কবুল। রিহান কয়েক সেকেন্ড চুপ করে থেকে ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, কবুল, কবুল, কবুল। বরের মুখে কবুল শুনে চারিদিকে সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর আহিয়ার দিকে তাকিয়ে কাজী ধীর কণ্ঠে বললেন, আপনি কি ধানমন্ডি নিবাসী রাকিবুল ইসলাম রাকিবের একমাত্র পুত্র আরতিহান ইসলাম রাহিনকে 50 লক্ষ টাকা দেনমোহর গ্রহণ করে আপনার স্বামী হিসেবে কবুল করেছেন? রাজি থাকলে 3বার বলুন, আলহামদুলিল্লাহ, কবুল। আহিয়ার হাত পা যেন কাঁপছে, চুপচাপ বসে আছে। রিহান যত তাড়াতাড়ি কবুল বলেছে ও ততটাই দেরি করেছে। চারদিকে সবাই অপেক্ষায় আছে আহিয়ার মুখ থেকে কবুল শোনার জন্য, কিন্তু মেয়েটা চুপচাপ বসে আছে। আবির মেয়ের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়ে বলল, কাজী যেটা বলতে বলেছে বলো মাম্মা। আবিরের কণ্ঠ যেন ভেঙে আসছে। তবুও এই মুহূর্তে মেয়েকে আশ্বাস দেওয়া জরুরি। কিন্তু আহিয়া এখনও চুপচাপ। তানভীর, আদি, মোজাম্মেল খান, ইকবাল খান, আলী আহমেদ খান ও আরিফ সহ অনেকেই বলল আহিয়াকে কবুল বলতে, কিন্তু মেয়েটা বলছে না। চারিদিকে গুঞ্জন উঠল, মেয়ে কবুল বলছে না। খবর পেয়ে মেঘ নিজে আসলো মেয়ের কাছে। আহিয়া দীর্ঘক্ষণ পর মাম্মাকে কাছে পেয়ে ফুঁপিয়ে কেঁদে উঠে বলল, ভাইয়াকে যেভাবেই হোক খবর দাও মাম্মা, আমি তাকে ছাড়া বিয়ে করব না।